আচ্ছা, এই যে আছে কি কন্টেন্ট আমি লিখছি দেখতেছি, এটা ওয়েস্ট রিডাকশন এন্ড মিনিমাইজেশন, ফিজিক্যাল মেথডস অফ ওয়েস্ট ট্রিটমেন্ট, কেমিক্যাল মেথডস, বায়োডিগ্রেডেশন এন্ড রিসাইক্লিং। আচ্ছা, ওয়েস্ট রিডাকশন এন্ড মিনিমাইজেশন। তার আগে জানো যে হ্যাজার্ডাস ওয়েস্টটা কি? এই যে হ্যাজার্ডাস ওয়েস্টের সিম্বল দেখতেছো তোমরা, ইগনাইটেবল, করোসিভ, রিঅ্যাক্টিভ, টক্সিক। ইগনাইটেবল কোনগুলো? একটা 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 এক্সাম্পল দাও তো তোমরা, যে একটা হ্যাজার্ডাস যে ওয়েস্ট কথা বুঝলাম, একটা হ্যাজার্ডাস কেমিক্যালস, তাই না? ইগনাইটেবল কোনগুলো? ইব্রাহিম খলিল। স্যার কেমিক্যাল দাহ্য পদার্থ, রাইট? দাহ্য পদার্থ, রাইট? সহজ হচ্ছে দাহ্য পদার্থ। আমি বলছি এক্সাম্পল, আমি বাংলা চাইনি। যেমন ধরো এই যে হাইড্রোকার্বন গুলি আমরা ইউজ করি না, এগুলা তো ইগনাইটেবল, ইগনাইটেবল না? জি স্যার। আচ্ছা, তারপরে ধরো আছে তোমার তোমার কি বলে, যে মিথেন গ্যাসটা আছে, এটাও তো ইগনাইটেবল। আমরা কিচেন ওয়েস্টে যদি রুম বন্ধ রেখে সারা রাত ধরে যদি আমি ওই যে গ্যাসের চুলা যদি অফ করে দিই আর মিথেন যদি লিক হতে থাকে, আর সকালে যদি একটা ম্যাচের কাঠি মারো, কি অবস্থা হবে বুঝতে পারতেছো? এটা হচ্ছে একটা 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 হ্যাজার্ডাস সাবস্টেন্স। সো এটা কেয়ারফুল। করোসিভ কোনগুলো? ধরো অ্যাসিড, অ্যালকালি, এগুলো হচ্ছে করোসিভ। এগুলো হাতে লাগলে কি হয়? স্কিনের করোশন হয় না? স্কিনের করোশন হয়, কথা বুঝলা? তারপরে এই যে যত্রতত্র যদি তুমি অ্যাসিড ফেলো, অ্যাসিড ফেললে কি হবে? ধরো গ্রাউন্ড ওয়াটারের তো একটা কম্পোজিশন আছে আমাদের, তাই না? কতটুকু এর মধ্যে ক্যালসিয়াম থাকবে, কতটুকু ম্যাগনেসিয়াম আমাদের জন্য সুইটেবল, কতটুকু সোডিয়াম সুইটেবল, কতটুকু সালফেট সুইটেবল, আছে না? আছে। তো এখন যত্রতত্র যদি তুমি অ্যাসিড ফেলো, তাহলে কি হবে? এটা মাটির মিনারেলের মধ্যে যে অ্যাসিড গুলো আছে সেগুলো ডিজলভ হয়ে যাবে, হয়ে গ্রাউন্ড ওয়াটারে যাবে। গ্রাউন্ড ওয়াটারে গেলে কি এগুলোর কনসেন্ট্রেশন বেড়ে যাবে, কথা বুঝলা? তাহলে অ্যাসিড, অ্যালকালি এগুলো হচ্ছে করোসিভ। রিঅ্যাক্টিভ কোনগুলো? এই দুটাই রিঅ্যাক্টিভ। ইগনাইটেবল সাবস্টেন্স যেগুলো, এগুলোও হাইলি রিঅ্যাক্টিভ, এবং করোসিভ সাবস্টেন্স যেগুলো সেগুলোও হাইলি রিঅ্যাক্টিভ। টক্সিক কোনগুলো? টক্সিক, এই যে অ্যাসিডের কথা বললাম, এটাও টক্সিক। যে মিথেন গ্যাসটা যদি আমরা ইনহেল করি, এটাও টক্সিক, তাই না? তারপরে ধরো এই যে বিভিন্ন ধরনের এগ্রোকেমিক্যালস, ঠিক আছে, আমরা ওই যে বিষ ছিটাই না, মানে এই যে গাছের, আমের গাছে ছিটাই, লিচুর গাছে ছিটাই, তাই না? এগ্রিকালচার ল্যান্ডে ছিটাই, তাহলে এই যে তোমার এই পেস্টিসাইডস, হার্বিসাইডস যেগুলো বাতাসের সাথে মিশে যায়, সেগুলো আমরা ইনহেল করলে সেগুলোও টক্সিক। সেগুলো পানির মাধ্যমে যদি আমরা খাই, সেগুলোও টক্সিক, কথা বুঝলা? ঠিক আছে। তো ওয়েস্ট, এই ওয়েস্ট গুলা রিডিউস করার এবং ক্লিন আপ করার উপায় হচ্ছে যে যদি প্রয়োজন না হয় ডোন্ট প্রডিউস, ঠিক আছে? অল্টারনেটিভ সিস্টেম ইউজ করো, ঠিক আছে? তারপরে যদি সম্ভব না হয়, ঠিক আছে, প্রডিউস অনলি মিনিমাম কোয়ান্টিটিস, যতটুকু দরকার ততটুকু ইউজ করো, এটাকে রিসাইকেল করো, ঠিক আছে? যদি রিসাইকেল করা না যায়, এটাকে ট্রিট করো, ট্রিট করে তোমার এনভায়রনমেন্টাল, তোমার সেফ উপায়ে, এনভায়রনমেন্টাল সেফ উপায়ে এটা এনভায়রনমেন্টে রিলিজ করো, কথা বুঝছো? এরকম ধরনের ধরো এইভাবে তোমার হচ্ছে তোমার এই হ্যাজার্ডাস যে সাবস্টেন্স গুলি আছে এগুলোকে মিনিমাইজ করা যায়, কথা বুঝছো? ধরো ল্যাবরেটরিতে একটা কমন প্র্যাকটিস কি, অ্যাসিড বেস তোমরা করে সব বেসিনে ঢেলে দাও, ঠিক আছে? বেসিনে, এটা আমাদেরই দোষ। বেসিনে ডালো, বেসিন থেকে কোথায় যাচ্ছে? এটা এটা ধরো একটা 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 পানিতে চলে যাচ্ছে অথবা মাটিতে যাচ্ছে, কথা বুঝলা? এটা করা আমাদের উচিত না আর কি। আচ্ছা, ওয়েস্ট রিডাকশন মিনিমাইজেশনের একটা ফ্লো চার্ট আছে একটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, ফর এক্সাম্পল। তাহলে এটা যদি একটা বিভিন্ন ধরনের রিঅ্যাক্টেন্ট দাও, ঠিক আছে, এগুলো কন্টামিনেন্ট বা ইমপিউরিটিস আছে বা হ্যাজার্ডাস সাবস্টেন্স আছে, এটা মাঝেরটা একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, কথা বুঝছো? এখানে রিয়াকশন মিডিয়া দিচ্ছ, তারপরে বিভিন্ন ক্যাটালিস্ট দিচ্ছ, এখান থেকে বাই প্রোডাক্ট আসতেছে, কথা বুঝলা? ইউজফুল বাই প্রোডাক্ট যেটা তুমি ফার্দার ইউজ করতে পারো, অথবা তোমার এটা এমন কোন ডিসচার্জ করে দ্যাট মে রিকোয়ার ট্রিটমেন্ট, কথা বুঝলা? ধরো অ্যাসিডটাই রিলিজ করতেছে বা অ্যালকালিটাই রিলিজ করতেছে, এগুলাকে ফার্দার রিকভার করে বাই প্রোডাক্ট হিসেবে তুমি ইউজ করতে পারো। এটা যদি লিকুইড হয় তাহলে এটা ওয়েস্ট ওয়াটার, এটাকে ট্রিট করো, যেটা আগে আমরা পড়ছি। এটা যদি সলিড হয় তাহলে সলিড ক্লাস্টার ম্যানেজমেন্ট করতে হবে, এটা সলিডের কোয়ালিটি অনুযায়ী
এটা ম্যানেজ করতে হবে, সেটা আমরা ডিসকাস করব। অথবা এখান থেকে ফার্দার রিসাইকেল করে ম্যানুফ্যাকচারিং প্রসেসের মধ্যে ঢোকাও, অথবা এটা অ্যাটমসফিয়ারে যেতে পারে, ট্রিট করে অ্যাটমসফিয়ারে যাবে। আচ্ছা, এখন রিসাইকেল আর রিইউজ, তোমরা ফোর্থ ইয়ারে পড়ছো রিসাইকেল কি আর রিইউজ কি? এটা ফোর্থ ইয়ারেই পড়ছো আমার মনে হয়। তো আমি খুব বেশি দূর যাব না, ঠিক আছে? আর সিলেবাসেও যতটুকু আছে আর কি, এক্সট্রা আমি পড়াতে চাই না এখানে। আচ্ছা, recycle and reuse should preferably be done on site to avoid transferring wastes from one place to another place. ঠিক আছে, তুমি যদি রিইউজ করতে চাও যে তোমার হ্যাজার্ডাস সাবস্টেন্সটা যেটা তোমার ইন্ডাস্ট্রিয়াল বাই প্রোডাক্ট, ঠিক আছে, অথবা রিসাইকেল করতে যদি চাও, এটা যদি পারো প্রেফারেবলি অন সাইটেই করো, একই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে করো। আদারওয়াইজ এই কন্টামিনেন্টটা, কথা বুঝলে, এই হ্যাজার্ডাস সাবস্টেন্সটা যদি অন্য কোথাও নিয়ে যায় তুমি ট্রিট করতে চাও, তাহলে কি হবে? স্পিল করতে পারে, জায়গায় জায়গায় স্পিল করতে পারে, এবং ফার্দার কন্টামিনেশনের ভয় থাকে। এবং এই কন্টামিনেশনটা কোথায় হবে ইউ ডোন্ট নো, বিভিন্ন জায়গায় হতে পারে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কি হতে পারে, কি কিভাবে হতে পারে? ডিরেক্ট ইউজ অফ অ্যান ওয়েস্ট প্রোডাক্ট ফর দ্য র ম্যাটেরিয়াল ফর অ্যানাদার প্রসেস, বুঝছো? আচ্ছা, ট্রান্সফার as a raw material to another process. Kunta, a substance that is a waste product from one process may serve as a raw material for another process. তার মানে একটা ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে, তোমার একটা ওয়েস্ট প্রোডাক্টটা তোমার অন্য একটার জন্য র ম্যাটেরিয়াল, একটা ওয়েস্ট প্রোডাক্ট অন্য ম্যাটেরিয়াল তৈরির জন্য এটা হচ্ছে তোমার র ম্যাটেরিয়াল হিসেবে কাজ করতে পারে। যেমন ধরো সুগার ইন্ডাস্ট্রিতে তোমার এই যে, তোমরা পড়ছো ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি? হ্যালো, জি স্যার, পড়ছি স্যার আমরা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি। সুগার ইন্ডাস্ট্রির হচ্ছে বাই প্রোডাক্টটা কি, যে ওয়েস্ট প্রোডাক্টটা কি? ওই যে মোলাসেস, বেগাসেস আছে না, মোলাসেস গুলি আছে না, এই যে মাত গুড় যেটাকে বলি, ঠিক আছে, সেটা ওয়েস্ট প্রোডাক্ট। সেটা সরাসরি না দিয়ে সেখান থেকে যদি তুমি অ্যালকোহল তৈরি করো, এটা একটা এনার্জি সোর্স, এটা একটা সলভেন্ট হিসেবে ইউজ করতে পারো। কথা বুঝলে? এইভাবে তুমি পলিউশনটা দূর করতে পারো। এই জন্য আমি বললাম এটা একটা কমন সেন্স। ইউটিলাইজেশন অফ এ ওয়েস্ট ফর পলিউশন কন্ট্রোল ফর দ্য ট্রিটমেন্ট অফ অ্যানাদার ওয়েস্ট প্রোডাক্ট। ফর এক্সাম্পল, তোমার একটা ইন্ডাস্ট্রি থেকে তোমার অ্যালকালি রিলিজ হচ্ছে, কথা বুঝলা? সেই অ্যালকালিটা অত মানে একদম পিউরিফাইড অ্যালকালি না, সেটা একটা ধরো একটা ওয়েস্ট আছে, সেটা ধরো তোমার হচ্ছে অ্যাসিডিক ওয়েস্টটা নিউট্রালাইজ করার ক্ষেত্রে ব্যবহার করতে পারো। আবার একটা ইন্ডাস্ট্রিতে অ্যাসিড রিলিজ হচ্ছে, সেই অ্যাসিডটা তোমার অ্যালকালাইন, যে ইন্ডাস্ট্রি থেকে অ্যালকালাইন বাই প্রোডাক্ট আছে, সেগুলোকে তোমার নিউট্রালাইজেশনের সময় ইউজ করতে পারো। কথা বলছো? রিকভারি অফ এনার্জি ফ্রম দ্য ইনসিনারেশন অফ কম্বাস্টেবল হ্যাজার্ডাস ওয়েস্ট। কথা বুঝলা? তোমার কিছু কিছু হ্যাজার্ডাস ওয়েস্ট আছে যেগুলোকে পোড়ায় ফেলতে হয়, বুঝলা? সেখান থেকে পোড়ালে সেখান থেকে তুমি এনার্জি এক্সট্রাক্ট করতে পারো আর কি। সো এখান থেকে তোমাদের হোমওয়ার্ক তোমরা দেখে নিবে রিসাইকেল আর রিউজ কি, এবং রিসাইকেল আর রিউজের মধ্যে পার্থক্যটা। আচ্ছা, ফিজিক্যাল মেথডস অফ ওয়েস্ট ট্রিটমেন্ট, হ্যাজার্ডাস ওয়েস্ট ট্রিটমেন্ট। কথা বুঝলা? এটা ট্রিটমেন্ট প্রোটোকলটা কেমন হবে, এটা ডিপেন্ড করে যে ম্যাটারটা আসলে কি। কথা বুঝলে? মানে স্টেট অফ ম্যাটার, এটা সলিড না লিকুইড না গ্যাস, এটা কিসে সলিউবল, এটা ওয়াটারে সলিউবল না অর্গানিক সলভেন্টে সলিউবল, এটা ভলাটিলিটি, এর বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, নানান জিনিসের উপরে তো ডিপেন্ড করে। ফর এক্সাম্পল, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে, প্রাইমারি, সেকেন্ডারি এন্ড পলিশিং। প্রাইমারি ট্রিটমেন্টটা কি? এটা ফার্দার ট্রিটমেন্টের জন্য এটা প্রিপেয়ার করো। সেকেন্ডারি ট্রিটমেন্টে কি করো? এটা ডিটক্সিফাইস, কথা বুঝতে পারছো, এবং ডিস্ট্রয় করো অথবা রিমুভ করো হ্যাজার্ডাস কন্টামিনেন্টস। পলিশিং এ কি করো? usually refer to treatment of water that is removed from wastes so that it can be safely discharged. আচ্ছা, ফিজিক্যাল মেথডে কি কি ট্রিটমেন্ট আছে? যেমন ফেজ সেপারেশন। তার মানে ধরো একটা হ্যাজার্ডাস ওয়েস্ট আছে ধরো পানির মধ্যে, ঠিক আছে, তো সহজে পানি থেকে হ্যাজার্ডাস ওয়েস্টকে সেপারেট করবো। কিভাবে করতে পারো? এটা হচ্ছে ফিল্ট্রেশন করতে পারো এবং সেন্ট্রিফিউগেশন করতে পারো। সেন্ট্রিফিউজ করলে কি হবে? নিচে জমা পড়বে, ফিল্টার করলে এটা ফিল্টারে আটকে যাবে, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে ফেজ ট্রান্সফার, তার মানে এক্সট্রাকশন করতে পারো, সরপশন বা অ্যাবজর্পশন, এর মাধ্যমেও এটা মানে ফেজ ট্রান্সফার করে নিতে পারো আর কি, আলাদা করতে পারো আর কি। ফেজ ট্রানজিশন, যেমন ডিস্টিলেশন কি, তোমরা এগুলো সবই জানো আর কি, এভাপোরেশন,
কথা বুঝলা? স্ট্রিপিং ফিজিক্যাল প্রপার্টিস, ফিজিক্যাল প্রিসিপিটেশন, ফর এক্সাম্পল কুলিং করে ধরো ফিজিক্যালি এটাকে সেপারেট করতে পারো আর কি, কেমিক্যালি প্রিসিপিটেট না পেলে। স্যার স্ট্রিপিং কি স্যার? স্ট্রিপিংটা হচ্ছে তোমার কি বলবো, ধরো এয়ার স্ট্রিপিং করে না, হ্যালো, জি স্যার। দাঁড়াও, আর সঠিক বাংলাটা আমি দেখে নিই। এটা এটা আমি কি বলবো তোমাকে, ধরো ধরো একটু চিন্তা করে নিও। হ্যালো, জি স্যার। স্ট্রিপিংটা ফর এক্সাম্পল ধরো পানিতে, এর আগে পড়াইছি না তোমাকে, হ্যালো হ্যালো, ওই যে তোমার কি বলে, ধরো পানিতে যে বিভিন্ন ধরনের হাইড্রোজেন সালফাইড গ্যাস আছে বা বিভিন্ন ধরনের গ্যাস আছে বা ভোলাটাইল অর্গানিক্স আছে, কথা বুঝলা? এগুলাকে এয়ার স্ট্রিপিং করে, এয়ার পাম্প করে এই গ্যাসগুলোকে লিকুইড সিস্টেম থেকে ধরো তোমার ফিজিক্যালি সেপারেট করে অ্যাটমসফিয়ারে নিয়ে যাবো। আমার কথা বুঝতে পারছো? হ্যালো, জি স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে। আচ্ছা, তারপরে ধরো অনেক সময় ধরো এই এক্সট্রাকশন গুলোতে অনেক সময় বিভিন্ন ধরনের কি বলে এক্সট্রাকশন নর্মাল সলভেন্টে হয় না, তখন ধরো সুপার ক্রিটিক্যাল ফ্লুইড ইউজ করে অনেক সময় এক্সট্রাক্ট করা যায়। কথা বুঝছো? এখন তোমাদের হোমওয়ার্ক হচ্ছে, তোমরা পড়ছো সুপার ক্রিটিক্যাল ফ্লুইড কি, এটা ওয়েস্ট এক্সট্রাকশনের সুপার ক্রিটিক্যাল ফ্লুইডটা, ঠিক আছে, এটা কিভাবে সেপারেট করা যায়, এটা তোমাদের হোমওয়ার্ক। আচ্ছা, কেমিক্যাল ট্রিটমেন্ট কি, ধরো অ্যাসিড বেস নিউট্রালাইজেশন আছে, কেমিক্যাল প্রেসিপিটেশন আছে যেটা অলরেডি আমরা ডিসকাস করছি, কেমিক্যাল এক্সট্রাকশন এন্ড লিচিং, ঠিক আছে, তারপরে ধরো আয়ন এক্সচেঞ্জ, অক্সিডেশন রিডাকশন, বুঝলা? আচ্ছা, এখান থেকে তোমরা পড়বা যে প্রেসিপিটেশন আর কো-প্রেসিপিটেশনটা কি। আচ্ছা, অক্সিডেশন রিডাকশনের বিভিন্ন ধরনের এক্সাম্পল আছে, যেমন ধরো বিভিন্ন ধরনের অর্গানিক ম্যাটার আছে, কথা বুঝলা? ধরো পানির মধ্যে ধরো অর্গানিক ম্যাটার আছে, এগুলোকে অক্সিডেশন রিডাকশন কি, অক্সিডাইজ করছো কিভাবে, অক্সিডাইজ করছো হচ্ছে তোমার অ্যারোবিক ডাইজেশন, এটা আমি পড়াইছি অ্যারোবিক রেসপিরেশন। তোমার ব্যাকটেরিয়ার প্রেজেন্সে ডিসলভ অক্সিজেন কি করে, অর্গানিক ম্যাটারকে ব্রেকডাউন করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, এটা হচ্ছে অর্গানিক ম্যাটারের অক্সিডাইজ করে, বুঝলা? এটাকে তুমি যদি যদি হ্যাজার্ডাস অর্গানিক কেমিক্যালস হয় এগুলোকে সেপারেট করতে পারো। রিডিউস করে কিভাবে করতে পারো, আয়রন যদি থাকে এক্সেস পরিমাণে একে অক্সিডাইজ করে রিমুভ করতে পারো, সালফার ডাইঅক্সাইড যদি থাকে, ঠিক আছে, একে অক্সিডাইজ করে সালফেট হিসাবে পানিতে নিতে পারো, হাইড্রোজেন সালফাইড যদি হয় একে অক্সিডাইজ করে আবার ফার্দার সালফেটে কনভার্ট করতে পারো, কথা বুঝলা? তোমার রিডাকশন কোনগুলোকে করতে পারো, এগুলো নর্মাল রিডাকশন, যেমন ধরো এই যে ক্রোমেট থেকে তোমার এই নর্মাল, আমি এই এক্সাম্পলটা এখানে কেন আমি লিখছি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড বাট আই ক্যান রিমেম্বার। ধরো আরেকটা রিডাকশন প্রসেস আছে, ধরো তোমাদের ওয়েস্ট কি বলে আগের চ্যাপ্টারে পড়াইছি, ধরো যেখানে অক্সিজেন প্রেজেন্স না, অ্যানারোবিক ডাইজেশন যেটা, কথা বুঝলা? অর্গানিক কম্পাউন্ড আছে, ফার্দার রিডিউস করে মিথেন গ্যাস তৈরি করা। ধরো গ্লুকোজ আছে, কথা বুঝলা? গ্লুকোজকে অক্সিডাইজ করে হলো কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, আবার গ্লুকোজকে ধরো যেখানে ধরো অক্সিজেন নাই, ইন দা অ্যাবসেন্স অফ অক্সিজেন, ঠিক আছে, তুমি যদি একে যদি ব্রেকডাউন মানে কি বলে অ্যানারোবিক ডাইজেশন করো ইন দা ব্যাকটেরিয়ার প্রেজেন্সে, তোমার ইন দা অ্যাবসেন্স অফ এয়ার যদি ট্রিট করো, তাহলে সেখানেও অর্গানিক কম্পাউন্ডের ডাইজেশন হবে, সেটা ব্রেকডাউন করে কার্বন ডাইঅক্সাইড না, ইনস্টেড অফ কার্বন এখানে মেথেন গ্যাস তৈরি হবে, কথা বুঝলা? এভাবে অক্সিডেশন রিডাকশন উপায়ে অর্গানিক কম্পাউন্ডকে তুমি ব্রেকডাউন করতে পারো, কথা বুঝছো? আচ্ছা, বায়োডিগ্রেডেশনটা কি? বায়োডিগ্রেডেশনটা হচ্ছে ধরো যেগুলো তোমার তোমার বায়োলজিক্যালি বা ব্যাকটেরিয়া দিয়ে যেগুলোকে সহজে ডিগ্রেড করা যায় সেগুলো হচ্ছে বায়োডিগ্রেডেবল, আর সেই প্রসেসটা হচ্ছে বায়োডিগ্রেডেশন। যেমন ধরো তোমার কিচেনে যে ওয়েস্ট গুলো তৈরি হয়, কথা বুঝলা? ফুড ওয়েস্ট যেগুলো, ভাত আছে বা ভেজিটেবল ওয়েস্ট আছে, একটা একটা শাকসবজি যতটুকু কিনে সবকিছু তো রান্না করো না, সবকিছু তো খাও না, একটা ওয়েস্ট হয়, কথা বুঝলা? সেগুলোকে তুমি ইজিলি ডিগ্রেড করতে পারো, সেই ডিগ্রেডেশনের মানে ব্যাকটেরিয়ালি ইউজুয়ালি করা হয়, কথা বুঝছো? ব্যাকটেরিয়ালি সেগুলোকে করা হয়। যেমন ধরো তোমার ব্যাকটেরিয়াকে করলে তোমার এই যে ওই একই কথা, যে প্রোডাক্টটা হবে কি, হয় কার্বন ডাই অক্সাইড না হলে মেথাইন। বায়োডিগ্রেডেবল যে ওয়েস্ট গুলো সেগুলোকে করে কি, সলিড ল্যান্ডফিলিং আছে না, হ্যালো, ল্যান্ডফিলিং প্রসেস সম্পর্কে তোমরা পড়ছো? হ্যালো 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 স্যার স্যার,
ল্যান্ডফিলিং প্রসেস সম্পর্কে ধারণা আছে? ল্যান্ডফিলিং, সলিড ল্যান্ডফিলিং। স্যার অনেকটা ডাম্পিং এর মতো নাকি স্যার? কাইন্ড অফ ডাম্পিং, বাট একটা 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 সেফ উপায় ডাম্পিং। যেমন ধরো ডাম্পিং কি, ডাম্পিংটা যদি আমি বলি তাহলে একটা জায়গায় তুমি রাখলে, আমরা আসলে ডাম্পই করি এগুলো, বুঝলা? এই যে ঢাকায় যাওয়ার পথে তোমার আমিন বাজারের ওই সাইডে, হাতের বাম সাইডে দেখবে, বুঝতে পারছো, সাভার পার হওয়ার পর থেকে বা সাভার এলাকাতে, সাভার বাজারেও তুমি দেখবে ওই যে কাঁচা বাজারের ওখানে কি যে ভেজিটেবল ওয়েস্ট গুলো আছে সবগুলো একটা নর্দমার মধ্যে ফেলে দিচ্ছে। দিস ইজ ডাম্পিং। আর ল্যান্ডফিলিংটা কি, এই যে ওয়েস্ট গুলো আছে, সলিড ওয়েস্ট যেগুলো বায়োডিগ্রেডেবল, সেগুলোকে কালেক্ট করে, কথা বুঝলা, সেগুলোকে কালেক্ট করে একটা জায়গায় নিয়ে যাওয়া হয়। সেটাও দেখবা ওই আমিন বাজারের ওইদিকে হাতের বাম সাইডে আছে, উঁচু উঁচু পাহাড়ের মতো হয়ে গেছে, স্যার অনেক বড় স্যার এটা। অনেক বড়। জি সেই স্যার। ক্ষেত্রে কয় কি, মাটিটাকে একটা সুন্দর মতো গর্ত করে, বুঝলা, গর্ত করে ওর মধ্যে তোমার হচ্ছে এটা কাইন্ড অফ কম্পোস্টিং একটা হচ্ছে তোমার প্রসেস। এগুলো সলিড ওয়েস্ট গুলো মাটির গর্তের মধ্যে রেখে উপরে কভার করে দেয়। তো উপরে কভার করে দিলে কি হবে, যত আর ভেতরে কি আর অক্সিজেন থাকবে? অক্সিজেন থাকবে না। তাহলে অক্সিজেনের অ্যাবসেন্সে সেই যে অর্গানিক কম্পাউন্ড গুলো আছে যেগুলো বায়োডিগ্রেডেবল, সেগুলোকে ভেঙে কি হবে, মিথেন গ্যাস তৈরি হবে। তো এই সলিড ল্যান্ডফিলিং এর সময়, আমার কিন্তু এখানে লেখা নাই বাট আমি বলতেছি, পরীক্ষাও থাকবে, দুইটা জিনিস কেয়ারফুলি এটা করতে হয়। একটা হচ্ছে যে সলিড থেকে বিভিন্ন ধরনের সলিড আছে, তুমি তো জানো না, বিভিন্ন ধরনের ওয়েস্ট আছে, সেখান থেকে হেভি মেটাল রিলিজ করতে পারে না, কোনো অর্গানিক পয়জনাস কেমিক্যাল সেখান থেকে রিলিজ করতে পারে, রিলিজ করে ধীরে 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 গ্রাউন্ড ওয়াটারে রিলিজ করতে পারে। গ্রাউন্ড ওয়াটার তো মোবাইল, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, তাহলে গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেট করবে। এই জন্য সলিড ল্যান্ডফিলিং এর সময় যেখানে ল্যান্ডফিলিংটা করবে, ল্যান্ডফিলিং সাইট যেটা, এটার নিচে সুন্দর করে কভার করে নিতে হয়, প্লাস ধরো দিয়ে আর কি, ধরো একটা এক ধরনের একটা সোলিং করতে হয় আর কি, ধরো আমি বলবো ধরো ইট দিয়ে সিমেন্ট দিয়ে এটা প্লাস্টার করে নিতে হয়। তাহলে কি হবে, ওই জায়গার উপরে যদি তোমার ওই যে সলিড গুলো যদি তুমি রেখে কভার করে দাও, ঠিক আছে, একটা হাউসের মতো করতে হয়, বিশাল হাউস ধরো, ওখান থেকে অত ইজিলি ওই যে কন্টামিনেন্ট গুলো ওইগুলা লিজ করে গ্রাউন্ড ওয়াটারে যাবে না, বুঝলা? নাম্বার ওয়ান। সেকেন্ডলি, যে মিথেন গ্যাসটা উপরে কভার করে দিলা, কিন্তু ওর ভিতরের যে বায়োডিগ্রেডেবল ম্যাটেরিয়াল আছে ওগুলো ডিগ্রেড হয়ে ধীরে ধীরে মিথেন গ্যাস তৈরি করবে, বুঝলা? এখন এই মিথেন গ্যাসটা কি কোনোভাবে যদি লিজ করে যদি উপরে ওঠে, তাহলে কি হবে, কোনোভাবে লিজ করে যদি, একটু ধরো তো, কামাল ভাই, ওয়েলকাম ব্যাক, ভালো আছো তুমি? আচ্ছা আচ্ছা, আছি আলহামদুলিল্লাহ আছি। তুমি কি ডিপার্টমেন্টে? আচ্ছা, আমি আমি এসে দেখা করতেছি তোমার সাথে, আমি একটা ক্লাসে আছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে কামাল, হ্যাঁ আমি ফোন দিচ্ছি তোমাকে। হ্যালো। জি স্যার। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস কেয়ারফুল থাকতে হবে, যে মিথেন গ্যাসটা ডিগ্রেডেশনের মাধ্যমে তৈরি হবে, কথা বুঝলা, এটা কোনোভাবে লিজ করে এটা এক্সপ্লোশন করতে পারে, ধীরে 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 মিথেন গ্যাস তৈরি হলে যখন মিথেনের প্রেশারটা ভেতরে বেশি হবে তখন এক্সপ্লোড করতে পারে, এটা একবারে বের হয়ে আসতে পারে। তো যার ফলে ওই যেখানে তুমি এই বায়োডিগ্রেডেশন করতেছো যে বিশাল হাউসের মধ্যে, ওখানে যদি এমন সিস্টেম রাখো, টিউবের সিস্টেম রাখো, ওখান থেকে কি হবে, মিথেন গ্যাসটা তৈরি হয়ে টিউব দিয়ে বের হয়ে আসবে। তাহলে সেই মিথেন গ্যাসটাকে তুমি ফার্দার এটা এনার্জি সোর্স হিসাবে ইউজ করতে পারো। এবং এই ল্যান্ডফিলিংটাকে স্পেশালি বলা হয় স্যানিটারি ল্যান্ডফিলিং। তো আবারও বলি আমি, যে অর্গানিক যে ওয়েস্ট গুলি আছে, বুঝলা, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, হাউসহোল্ড ওয়েস্ট, যেগুলো বায়োডিগ্রেডেবল, এগুলোকে তোমার যেখানে সেখানে ডাম্পিং না করে, কথা বুঝলা, একটা প্রসেসড ওয়েতে তোমার তোমার একটা 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 জায়গা যদি তুমি পুঁতে ফেলো, সহজ বাংলায় বলি আমি, সেটা হচ্ছে কি, পুঁতে ফেলে যদি আর ম্যানেজ করো, একে বলে ল্যান্ডফিলিং। তো অনেক সময় বলে স্যানিটারি ল্যান্ডফিলিং কি, এই ল্যান্ডফিলিংই যদি স্যানিটারি উপায়ে করো, সেটা হচ্ছে স্যানিটারি ল্যান্ডফিলিং। কারণ স্যানিটারি ল্যান্ডফিলিং করতে হলে তোমার কোন কোন বিষয়ে মাথায় রাখতে হবে? নাম্বার ওয়ান, যে যেখানে তুমি ল্যান্ডফিলিং করতেছো, ল্যান্ডফিলিং সাইট থেকে ওই ডিগ্রেডেশন প্রোডাক্ট লিজ করে যেন গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেট না করে, নাম্বার ওয়ান। সেকেন্ডলি, যে তোমার ওই সিস্টেমের মধ্যে যে গ্যাসগুলো তৈরি হচ্ছে, সেই গ্যাসগুলো যেন ফার্দার এয়ার পলিউশন না করে অথবা কোনো মানে এক্সপ্লোসিভ না হয়, যার ফলে গ্যাসগুলোকে রিকভার করে, ইউজুয়ালি যেহেতু মিথেন তৈরি হয় অ্যানক্সিক কন্ডিশনে, তাকে কেয়ারফুল উপায়ে সেগুলোকে পিউরিফাই করে এনার্জি সোর্স হিসেবে ব্যবহার করা, কথা বুঝলা?
আচ্ছা, এখন এখন এইটাকে গেল হচ্ছে তোমার তোমার হচ্ছে ল্যান্ড ফিলিং। আচ্ছা, এখন এখন তবে স্যার, হ্যাঁ বলো। আমিন বাজারে স্যার যেটা আছে স্যার, তারপরে তাহলে স্যার এটা তো স্যার ল্যান্ড ফিলিং না, এটা তো অনেকটা ডাম্পিং এর মতো স্যার। এখানে ল্যান্ড ফিলিং সাইটও আছে, হাতে বাম আচ্ছা। সাইডে একটু দূরে দেখো। স্যার এটা যখন দেখতে পাই, দেখি যে অনেক যেটা বড় যেটা যেটা উপরে হাতের আছে। রাস্তার পাশে যেটা দেখবা দোতলা ডাম্পিং, ডাম্প প্রোডাক্ট, কথা বুঝলা? কিন্তু বাম সাইডে দূরে দেখবে একটু পাহাড়ি পাহাড়ের মতো মনে হয়, জি স্যার, জি স্যার। হ্যাঁ ওই সাইডটাই ওইটা হচ্ছে ল্যান্ড ফিলিং সাইট, কথা বুঝলা? এই কথা বুঝলা, রাস্তার আশেপাশে যেগুলো দেখবা ওগুলো ডাম্প করে। তাহলে তোমাকে যদি আমি বলি যে একটা সলিড ওয়েস্ট কে তুমি কিভাবে এটা ম্যানেজ করবা, এটা তোমার নিজের মতো করে লিখে ফেলবা, কথা বুঝলা? প্রথমে দেখতে হবে সলিড ওয়েস্টটা এটা ডিগ্রেডেবল না ডিগ্রেডেবল না, বায়োডিগ্রেডেবল আর বায়োডিগ্রেডেবল না। যদি বায়োডিগ্রেডেবল হয়, বুঝতে পারছো, তাহলে আমরা করব কি ল্যান্ড ফিলিং। তো ল্যান্ড ফিলিং কিন্তু আমরা যেখানে সেখানে করতে পারবো না, রেসিডেন্সিয়াল এরিয়া থেকে সাধারণত দূরে করতে হয়, কেন সেখান থেকে গন্ধ টন্ধ আসতে পারে, ব্যাড স্মেল আসতে পারে, কথা বুঝলা? এই জন্য সাধারণত রেসিডেন্সিয়াল এরিয়া থেকে দূরে করা হয়, কথা বুঝতে পারছো, সলিড ল্যান্ড ফিলিংটা। এবং ল্যান্ড ফিলিং সাইটটা আমাদের এই জন্য কেয়ারফুলি পিক করা উচিত। আর ল্যান্ড ফিলিং সাইটটা আমাদের নিচের দিকে কি করতে হয়, এমন সিস্টেম রাখতে হয়, এমন ভাবে এটা সিলিং করতে হয় যেন, মানে ফ্লোরটা এমন ভাবে করতে হয় যেন এখান থেকে বা সাইডটা এমন ভাবে তোমার তোমার মানে কি বলে সাইড গুলো বা ফ্লোরটা এমন ভাবে করতে হয় যেন এখান থেকে ফার্দার কন্টামিনেশন, গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেশন না হয়, ডিগ্রেডেশন প্রোডাক্ট লিজ করে মাটি দিয়ে। আর সেকেন্ডলি, যেহেতু বায়োডিগ্রেডেবল এবং ল্যান্ড ফিলিং কি হয়, ওখানে অক্সিজেনের প্রেজেন্স থাকে না, তো সচরাচর এখানে যে গ্যাসগুলো তৈরি হবে তার মধ্যে মেথেইন ওয়ান অফ দেম। সো মেথেইনটা একটা এনার্জি সোর্স, একে যদি প্রসেস করে আমরা ফার্দার এনার্জি সোর্স হিসেবে ইউজ করতে পারি, তখন তাকে আমরা বলবো হচ্ছে স্যানিটারি ল্যান্ড ফিলিং, কথা বুঝলা? আচ্ছা, এখন যদি প্রোডাক্টটা বায়োডিগ্রেডেবল না হয় তখন তাকে কি করবো? যদি বায়োডিগ্রেডেবল না হয়, ফর এক্সাম্পল প্লাস্টিক, তখন তাকে করতে হবে কি হবে, রিসাইকেল করতে হবে, কথা বুঝলা? হ্যালো জি স্যার। হ্যালো, তখন তাকে রিসাইকেল করতে হবে। রিসাইকেল কি, মানে এগুলোকে নিয়ে যায় ফার্দার তুমি হচ্ছে নতুন করে ইউজ করতে পারো যদি, অথবা তোমার একটা যদি এই যে প্লাস্টিকের বোতল আছে, বারবার পানি না কিনে, ঠিক আছে, ধরো একবার একটা বোতল পানি কিনলা, পানি কিনে ধরো ওই বোতলটা ওয়াশ করে বারবার তুমি ইউজ করতে থাকলা, কিন্তু স্যার আমরা রিইউজ করতে থাকলা। স্যার, আমরা যে বোতলগুলো স্যার পানি খাই, এগুলো স্যার ওয়ান টাইম ইউজের জন্য। এগুলো স্যার ইউজ করলে নাকি বারবার ইউজ করলে ক্যান্সারের যে উপাদান নাকি তো আছে, এগুলো আমাদের জন্য ক্ষতিকর। এটা বারবার ইউজ করলে না, তো এগুলো ইউজ করাই ঠিক না। বারবার ইউজের চেয়ে আমার তো মনে হয় একবার ইউজ করলেই ক্ষতিকর বেশি হবে। কি জন্য, পানি ধরো একটা বোতল প্রসেস হওয়ার পরে দীর্ঘদিন এই পানিটা ইন কন্টাক্ট উইথ দ্যাট প্লাস্টিক থাকে, কথা বুঝলা? আর যদি তুমি ভরো আর খাও, তাহলে ওই পানিটা কিন্তু খুব বেশি প্লাস্টিক ম্যাটেরিয়ালের সাথে মানে কন্টাক্ট টাইমটা বেশি না, তার মানে প্লাস্টিক থেকে যে হ্যাজার্ডাস যে ম্যাটারগুলি আছে সেটা পানিতে যাওয়ার পসিবিলিটি কমে যাবে, কথা বুঝলে, অল্প সময়ে। আমার কথা বুঝছো? জি স্যার। এটা তো আমার কাছে এটাই তো লজিক্যাল মনে হয়, কিন্তু কথা স্যার বুঝছো? প্লাস্টিকের স্যার বোতলের স্যার একটা মেয়াদ থাকে তো স্যার। সেই মেয়াদটা আমি বলতেছি, সেই মেয়াদটা থাকে, কিন্তু সেই মেয়াদটা, কথা বুঝলে, এটা ডিপেন্ড করে কোন ধরনের প্লাস্টিক। আমি যেমন কানাডায় দেখছি, এই যে আমাদের যেমন কোকের বোতলগুলি আছে না, শুনতে জি পাচ্ছ? স্যার, গ্লাসের স্যার বোতল ইউজ করলে মনে হয় সবচেয়ে ভালো হয় স্যার। ভালো, আমি বলি যে কোকের বোতলগুলি আছে না প্লাস্টিকের, এখানে আমি একটা এক্সপায়ারি ডেট থাকে, কথা, বাংলাদেশের মানুষ এক্সপায়ারি ডেট চায়, কিন্তু কানাডায় আমি কোন কোকের বোতল অথবা যে এই যে সোডা, যেটা কার্বোনেটেড যে ড্রিঙ্কস, এগুলোতে আমি কোথাও কোনো আমি এক্সপায়ারি ডেট দেখিনি, আমি এর কোনো এক্সপায়ারি ডেট নাই, কথা বুঝলা? মানে এক্সপায়ারি ডেট নাই এই কারণে, মানে তারা ওই প্লাস্টিক থেকে ডিগ্রেডেশন নিয়ে যদিও কনসার্নের বিষয়, ওরা ওইটা নিয়ে কেয়ার করে না। ওরা কেয়ার করে কি, যেহেতু ওর মধ্যে কি আছে, এটা সোডা তো কার্বন ডাই অক্সাইড মিক্সড আছে, সিস্টেমটা তাহলে স্লাইটলি অ্যাসিডিক, তারা ধরে নিচ্ছে কি এর মধ্যে ব্যাকটেরিয়া গ্রো করতে পারবে না, যার ফলে ফুড হিসেবে যতদিন এটা না ওপেন করবা ততদিন পর্যন্ত মোটামুটি এর হচ্ছে এক্সপায়ারি ডেট থেকে যাচ্ছে, বুঝলা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আবার ধরো এটাকে যখন তুমি ধরো রিসাইকেল করতে পারতেছো, এটা কাঁচ বা প্লাস্টিক, এটা নিয়ে ফার্দার রিফরমেট করে নতুন শেপে নতুন করে তুমি আরেকটা প্লাস্টিক আরেকটা ম্যাটেরিয়াল ফর্ম করতেছো রিসাইকেল করে,
কথা বুঝলা? আর সেটাও যখন পসিবল না হয়, ঠিক আছে, যেমন প্লাস্টিক ওয়েস্টকে যেরকম ছোট ছোট পলিথিনের ব্যাগ অনেক সময় কি করে, এটা পোড়ায় দেয় আর কি, বুঝলা? এটা পোড়ায়, এটা ইনসিনারেট করে, বুঝছো? তো এই, তো তাহলে তোমাদের আমি একটা একটা এর উপরে একটা ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট দিব যে রিসাইকেল রিইউজের মধ্যে পার্থক্যটা কি। না, তার চেয়ে আমি বড় কথা, এটা একটা ফ্লো চার্ট ওয়াইজ তোমরা লিখবে। আমি কোশ্চেনটা দিয়ে দিব আজকালের মধ্যেই, যে তোমার তোমার হচ্ছে সলিড যে ওয়েস্ট গুলো, কথা বুঝলা? ফর এক্সাম্পল তোমার হাউস হোল্ড বা কিচেন ওয়েস্ট যেগুলো আছে, বা নর্মালি যে ওয়েস্ট গুলো সচরাচর আমরা দেখতে পাই, কথা বুঝলা? এখন তো এই যে ওয়ান টাইমের যুগ চলে আসছে, যে খাবার টাবার তো ধরো হোটেল থেকে ওয়ান টাইম ওই যে বক্স গুলি আছে না, ওই যে ফোমের মতো বক্সে করে নিয়ে আসে, সেগুলো একটা হিউজ ওয়েস্ট তৈরি করে। কি কি ধরনের নরমালি ওয়েস্ট সচরাচর তুমি দেখতে পাও? নাম্বার ওয়ান, ইন্ডাস্ট্রিয়াল প্লাস হাউস হোল্ড। সলিড ওয়েস্ট কি কি আছে? এই সলিড ওয়েস্ট কে তোমার কি কি ধরনের আছে? এটা বায়োডিগ্রেডেবল না বায়োডিগ্রেডেবল না? বায়োডিগ্রেডেবল হলে কি কিভাবে ম্যানেজ করবে? আর হচ্ছে যদি বায়োডিগ্রেডেবল না হয়, ঠিক আছে, তাহলে কি কিভাবে এটা করবে? বায়োডিগ্রেডেবল যদি না হয় তাহলে এটা কি রিইউজ করার ট্রাই করবে, এটা রিসাইকেল করবে, অথবা এটাও যদি সম্ভব না হয় তাহলে কি হবে, যদি যদি মানে ইকোনমিক্যালি যদি মানে বেনিফিশিয়াল না হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে ইনসিনারেট করবে। তো এই জিনিসটাই বোঝায়, ঠিক আছে, যেহেতু এটা এটা একটা পসিবল এক্সাম কোশ্চেন হিসেবে তোমাদের আমি একটা একটা অ্যাসাইনমেন্ট দেবো আর কি, ঠিক আছে? আচ্ছা, বায়োডিগ্রেডেবল এটা এটা হয়ে গেল আর কি, এটা এর মধ্যেই চলে গেছে। তো ঠিক আছে, হ্যাজার্ডাস ওয়েস্ট শেষ, আর যতটুকু বাকি আছে এই জিনিসটাই পড়ালাম, তোমরা অ্যাসাইনমেন্ট আকারে রেডি করবা। এখন আসো টক্সিকোলজিক্যাল কেমিস্ট্রি। টক্সিকোলজিক্যাল কেমিস্ট্রিতে টক্সিকেন্টটা কি? হ্যালো, টক্সিকেন্টটা হচ্ছে সিম্পলি একটা পয়জন, বুঝলা? তো যেটা হচ্ছে লিভিং অর্গানিজম গুলোর ক্ষতি করে আর কি, তার ক্ষেত্রে টক্সিক ইফেক্ট শো করে। এটা হিউম্যান হতে পারে। রিসার্চ শুনতে পাচ্ছি। আমি জিজ্ঞেস করিনি, শুনতে পাচ্ছ? জিজ্ঞেস করছি নাকি? আমি কেমন জিজ্ঞেস করছি, শুনতে পাচ্ছ কিনা? তো এটা লিভিং যে অর্গানিজম আছে সেগুলোর ক্ষেত্রে টক্সিক ইফেক্ট শো করে, সেটা হচ্ছে টক্সিকেন্ট বা পয়জন। এগুলো টক্সিকেন্ট গুলো অর্গানিক হতে পারে, ইনঅর্গানিক হতে পারে। ইনঅর্গানিক টক্সিকেন্ট কি? ফর এক্সাম্পল হেভি মেটালস গুলো বা আর্সেনিক গুলো, তাই না? লেড, ক্যাডমিয়াম, আর্সেনিক, এগুলো হচ্ছে ইনঅর্গানিক টক্সিকেন্ট। অর্গানিক টক্সিকেন্ট কোনগুলো? যেগুলো ধরো পেস্টিসাইডস, হার্বিসাইডস, এগুলো হচ্ছে অর্গানিক টক্সিকেন্ট, কথা বুঝলা? আচ্ছা, তারপরে ধরো তোমার তোমার এই টক্সিকেন্ট গুলো হচ্ছে টক্সিক ইফেক্ট শো করে, কথা বুঝলা? টক্সিসিটিটা কি? টক্সিসিটি পোটেনশিয়াল অফ এক্সার্টিং টক্সিক ইফেক্ট অফ এ টক্সিকেন্ট টু এ টার্গেট লিভিং অর্গানিজম। সেটা হিউম্যান হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, আর আদার অ্যানিমালস হতে পারে। আর টক্সিকোলজি কি? এরিয়া অফ সায়েন্স যেখানে তোমার এই টক্সিকোলজি নিয়ে ডিসকাস করা হয়। আর টক্সিকোলজিক্যাল কেমিস্ট্রিটা কি? যে টক্সিকোলজিক্যাল কেমিস্ট্রি হচ্ছে, টক্সিকোলজিক্যাল কেমিস্ট্রি আর বায়োকেমিস্ট্রি একই সাথে পড়বে, যেখানে টক্সিক সাবস্টেন্স গুলার সোর্স কোথায় কোথায় থেকে আসে এটা নিয়ে ডিসকাস করা হয়। এই টক্সিক সাবস্টেন্স গুলা কোথায় ইউজ করা হয়, টক্সিক সাবস্টেন্স গুলার স্ট্রাকচারটা কি, মানে কেমিক্যাল স্ট্রাকচারটা কি, কেমিক্যাল স্ট্রাকচারের উপর বেস করে এদের টক্সিসিটিটা কিভাবে এটা ভ্যারি করে। আশরাফ কিছু বলবা? কি কে বলছে আমাকে? আমি এখন বিজি আছি আর কি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটা টক্সিক ইফেক্ট যদি শো করে, কোন এনিমেলের ক্ষেত্রে কতটুকু টক্সিক ইফেক্ট শো করবে, অথবা বিভিন্ন ধরনের টক্সিক সাবস্টেন্স আছে, যদি একই অ্যানিমেল বা হিউম্যানের কথাই যদি বলি, কোন ধরনের কেমিক্যালস কতটুকু টক্সিক ইফেক্ট শো করবে, এটাই হচ্ছে টক্সিকোলজিক্যাল কেমিস্ট্রির মূল বিষয়। সরি, আমার এটা ইয়া হয়ে গেছে আর কি। আচ্ছা, এখন টক্সিক একটা সাবস্টেন্স আছে, এর টক্সিসিটিটা কিসের কিসের উপরে ডিপেন্ড করবে? ডোজ। ফর এক্সাম্পল, পানিতে আর্সেনিক আছে, এখন কি পরিমাণে আর্সেনিক আছে এটার উপর, এটাই হচ্ছে ধরো ডোজ। তুমি প্রতিদিন কত লিটার করে পানি খাচ্ছ আর কি পরিমাণে আর্সেনিক আছে,
কথা বুঝলেন? আর্সেনিক তো সব পানিতেই কম বেশি আছে, তো নির্দিষ্ট খুবই অল্প পরিমাণে যদি থাকে তাহলে কোনো টক্সিক ইফেক্ট শো করবে না। যদি বেশি পরিমাণে থাকে তাহলে টক্সিক ইফেক্ট শো করবে, যত বেশি থাকবে তত বেশি টক্সিক ইফেক্ট শো করবে। আর ডোজটা কি, ধরো পার ডে তুমি কত গ্রাম কত মিলিগ্রাম করে আর্সেনিক তুমি খাচ্ছ বা ইনটেক করতেছো, সেটা হচ্ছে ধরো ডোজ। কথা বুঝলাম? বা কনসেন্ট্রেশনটা হচ্ছে যে ধরো কি পরিমাণে কনসেন্ট্রেশনে আছে ওর মধ্যে, ঠিক আছে? সারা দিন ধরে খাচ্ছ, বাট সারা দিনে টোটাল কতটুকু খেলে আর কোন কনসেন্ট্রেশনে ধীরে 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 তুমি খাচ্ছ। আচ্ছা, ডিউরেশন এন্ড ফ্রিকোয়েন্সি অফ এক্সপোজার, তুমি কত ফ্রিকোয়েন্টলি তুমি এক্সপোজ হচ্ছ আর্সেনিকে বা ওই পার্টিকুলার পয়জনে বা পার্টিকুলার টক্সিক সাবস্টেন্সে, বা কত দিন ধরে খাচ্ছ। ধরো আর্সেনিকের কনসেন্ট্রেশন বেশি আছে, তুমি একদিন খায় আসলা আর্সেনিক কন্টামিনেটেড ওয়াটার, আর বছরের পর বছর ধরে খাচ্ছ। কথা বুঝলা? এই দুটার মধ্যে পার্থক্য আছে। রেট এন্ড টোটাল টাইম অফ এক্সপোজার, কথা বুঝছো? একই জিনিস। এক্সপোজার রুট এন্ড সাইট, তুমি এক্সপোজারের রুটটা কি, এটা তুমি মানে ওরালি তুমি খাচ্ছ নাকি আর্সেনিক কন্টামিনেটেড যে ওয়াটার আছে ওখানে তুমি গোসল করতেছো বা রিক্রিয়েশনাল কাজ করতেছো। কথা বুঝলা? ঠিক আছে, এটা হচ্ছে এক্সপোজার রুট এন্ড সাইট। তো তো তাহলে কি হচ্ছে, তোমার যে 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 তোমার টক্সিক সাবস্টেন্সটা আছে এর টক্সিসিটিটা ডিপেন্ড করবে অনেক ফ্যাক্টরের উপরে। তার মধ্যে ফর এক্সাম্পল প্লাস আরো আদার্স আছে, ফর এক্সাম্পল ডোজ, কনসেন্ট্রেশন। কথা বুঝলা? এন্ড অলসো ম্যাট্রিক্স বলতে বোঝাচ্ছি যে ওই পার্টিকুলার ধরো পানিতে আর কি কি এলিমেন্ট গুলি আছে। অনেক এলিমেন্ট থাকতে পারে যেটা ধরো একটা নির্দিষ্ট পয়জনের টক্সিসিটি বাড়ায়ও দিতে পারে আবার কমায়ও দিতে পারে। কথা বুঝলা? বাড়ায়ও দিতে পারে অথবা কমায়ও দিতে পারে। ডিউরেশন এন্ড ফ্রিকোয়েন্সি অফ এক্সপোজার, রেট এন্ড এক্সপোজার রুট এন্ড সাইট। আচ্ছা, এখন টাইপ অফ এক্সপোজার, এটা লোকালও হতে পারে আবার সিস্টেমিকও হতে পারে। লোকালটা কি? লোকালটা হচ্ছে আমি যদি বলি তাহলে ধরো নির্দিষ্ট, এটা শুধুমাত্র আর্সেনিকের ক্ষেত্রে না, বিভিন্ন ধরনের পয়জন হতে পারে বা টক্সিক সাবস্টেন্স থাকতে পারে। কথা বুঝলা? বা ব্যাকটেরিয়া থাকতে পারে, ভাইরাস থাকতে পারে। এগুলা ধরো বডির এখানে দুইটা ধরো দুইটা হিউম্যানের ফিগার দেখতে পাচ্ছ। কথা বুঝলাম? ধরো একটাতে কি, একটাতে উপরের দিকে ধরো একটা পলিউটেড পানিতে নামলা, পানিতে নামলে চুলকানি হয় না, এটা চামড়ার উপরে ধরো এক ধরনের চুলকানি, এক ধরনের ইনফেকশন হলো, সেটা হচ্ছে লোকাল এক্সপোজার। ঠিক আছে, সেটা ইনহেল করার ফলে এটা যদি ইন্টারনাল সিস্টেম, কোন সময় বড় বিপদে এই কে কথা বলে? মানুষজন হাসাহাসি করতে কি মোবাইল চার্জ থাকে না, গেম চলে না, এত টাকা ইনকাম করে নিজের যদি একটু খুশি না থাকে, সে কাজ সারাদিন এটা আজকে সারাদিন খাটবে, সারাটা দিন খাটবে। এই তালহা সাবরিন শুনতে পাচ্ছ? তালহা সাবরিন, আচ্ছা তাহলে কি এটা লোকালও হতে পারে সিস্টেমিকও হতে পারে। লোকালটা কি? লোকালটা হচ্ছে তোমার বডির একটা আউটার সারফেসে যদি এটা এক্সপোজ করে এবং এটা ইনফেক্ট করে তাহলে হচ্ছে তোমার এটা লোকাল এক্সপোজার। আর যদি ইন্টারনাল সিস্টেমের মধ্যে ঢুকে পড়ে, কথা বুঝলা, ধরো লিভারে কিডনিতে বিভিন্ন জায়গায় যদি চলে যায় সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সিস্টেমিক ইনফেকশন বা সিস্টেমিক এক্সপোজার। আর লোকালটাও দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যাকিউট আর একটা হচ্ছে ক্রনিক। অ্যাকিউটটা কি, ধরো ফিউ সেকেন্ডস থেকে ফিউ আওয়ার পর্যন্ত অল্প সময় ধরে যদি এক্সপোজার হয় সেটা হচ্ছে তোমার হচ্ছে অ্যাকিউট এক্সপোজার। কথা বুঝলা? আর ক্রনিকটা কি, লং টাইম ধরে যদি তোমার এই এক্সপোজারটা হয় সেটা হচ্ছে ক্রনিক এক্সপোজার। কথা বুঝলা? তার লোকাল এক্সপোজারটা দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যাকিউট লোকাল, একটা অ্যাকিউট ক্রনিক। সিমিলারলি তোমার সিস্টেমিক যে ইনফেকশনটা বা সিস্টেমিক যে এক্সপোজারটা এটা হচ্ছে অ্যাকিউট সিস্টেমিকও হতে পারে আবার ক্রনিক সিস্টেমও হতে পারে। বুঝলা? ঠিক আছে, এখন আসো যে কয়েকটা টার্ম আছে এই টক্সিকোলজি কেমিস্ট্রিতে। একটা সিনারজিজম, আরটা হচ্ছে পোটেনসিয়েশন, আরটা হচ্ছে অ্যান্টাগনিজম। কথা বুঝলা? এই টার্মগুলি আসে যে তোমার বিভিন্ন ধরনের টক্সিক সাবস্টেন্স আসে, মোর দ্যান ওয়ান টক্সিক সাবস্টেন্স যখন থাকে তখন এই টার্মগুলি প্রযোজ্য, এই টার্মগুলি অ্যাপ্লিকেবল।
কথা বুঝলা? এই জন্য মোর দ্যান ওয়ান টক্সিক সাবস্টেন্স যদি আসে এর টক্সিক ইফেক্টের প্যাটার্নটা কেমন ধরনের হবে, এই টার্মগুলো দিয়ে আমরা এটা বুঝি। তার মানে টক্সিক ইফেক্টটা একটা টক্সিক সাবস্টেন্স আরেকটা টক্সিক সাবস্টেন্স এর টক্সিসিটিটা কমায়ও দিতে পারে, বাড়ায়ও দিতে পারে, কোনো ইফেক্ট নাও থাকতে পারে। কথা বুঝলা? এই মানে কিভাবে এই টক্সিক ইফেক্টটা শো করবে এগুলা 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 এই টার্মগুলো দিয়ে এক্সপ্লেইন করা যায়। যেমন ধরো এডিটিভ অর সিনার্জিক ইফেক্ট। এডিটিভ ইফেক্টটা কি? ফর এক্সাম্পল দুইটা টক্সিকেন্ট আছে যার টক্সিক ইফেক্টটা ধরো T1 আর একটা T2। কথা বুঝলা? T1 আর T2। এডিটিভ ইফেক্টটা কি? যদি তাদের টক্সিক ইফেক্টটা ধরো ধরো এ মানে দুইটা টক্সিক সাবস্টেন্স মানে ইন্ডিভিজুয়ালি যতটুকু টক্সিক ইফেক্ট শো করে টোটালিও যদি ততটুকু ইফেক্টই শো করে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে অ্যাডিটিভ ইফেক্ট শো করে। আর সিনার্জি ইফেক্টটা কি? দুইটা ইন্ডিভিজুয়ালি ঠিক আছে যে পরিমাণে টক্সিক ইফেক্ট শো করে, বুঝলা, যখন দুইটা টক্সিক সাবস্টেন্স একসাথে থাকে তখন তার চেয়ে মানে ওই যে আলাদা আলাদা ভাবে যতটুকু করে তাদের এডিটিভ ইফেক্টের চেয়েও বেশি টক্সিক ইফেক্ট শো করে, সেটা হচ্ছে সিনার্জিক ইফেক্ট। ফর এক্সাম্পল দেখো এ যদি বলি আমরা এডিটিভ ইফেক্ট, আর দুইটা ইন্ডিভিজুয়াল সাবস্টেন্সের টক্সিক সাবস্টেন্সের টক্সিসিটি যদি T1 আর T2 হয় তাহলে এডিটিভ ইফেক্টটা কি? T1 প্লাস T2। আর সিনার্জিক ইফেক্টটা কি? যদি S হয় তাহলে S গ্রেটার দ্যান A, মানে তাদের ইন্ডিভিজুয়াল টক্সিক ইফেক্টের যোগফলের চেয়েও বেশি হবে। পোটেনসিয়েশন কি? Potentiation of toxicity occurs when an inactive toxicant enhances the toxicity of an active one. কথা বুঝলা? তার মানে কি একটা ইনঅ্যাক্টিভ টক্সিকেন্ট আছে যেটা যেটা নিজে ওরকম ডিরেক্টলি টক্সিক ইফেক্ট শো করে না, বাট একটা টক্সিক সাবস্টেন্স আছে যার টক্সিসিটি বাড়ায় দেয়, এটা হচ্ছে পোটেনসিয়েশন। কথা বুঝলা? আচ্ছা, তার মানে ইনফ্লুয়েন্স করে, কাইন্ড অফ ক্যাটালিস্ট হিসেবে কাজ করে টক্সিসিটি বাড়ানোর ক্ষেত্রে। অ্যান্টাগনিজম কি? যখন একটা অ্যাক্টিভ টক্সিকেন্ট ডিক্রিজেস দ্য ইফেক্ট অফ অ্যানাদার অ্যাক্টিভ টক্সিকেন্ট। যখন একটা অ্যাক্টিভ টক্সিকেন্ট আরেকটা টক্সিকেন্টের কি বলে টক্সিসিটিটা কমায় দেয়, ঠিক আছে, বাড়ায় দেয়, তখন তাকে কমায় দেয় তখন তাকে বলা হচ্ছে অ্যান্টাগনিজম। আচ্ছা, এখন আসো টক্সিক একটা সাবস্টেন্স কতটুকু টক্সিক এটা এক্সপ্লেইন করা হয় সাধারণত ডোজ রেসপন্স রিলেশনশিপ কার্ভ দ্বারা। তোমরা ডোজ রেসপন্স রিলেশনশিপ কার্ভ পড়ছো? এর আগে ফোর্থ ইয়ারে পড়ছো? আমি জানি পড়ছো। হ্যালো, পড়ছো ডোজ রেসপন্স রিলেশনশিপ কার্ভ? হ্যাঁ হ্যাঁ, কি বলো? বলো বলো বলো। স্যার লিথাল ডোজের যেটা ছিল ওটা। হ্যাঁ 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 হ্যাঁ। স্যার এই টার্মটা আগে কখনো শুনিনি স্যার। আগে কখনো শোনোই না? আচ্ছা ঠিক আছে, যেটা শোনোনি আমাকে বলবো। স্যার লিথাল ডোজের ওইগুলো স্যার, লিথাল রাইট রাইট, লেথাল ডোজ। জি স্যার, এটা তো স্যার ছিল স্যার, ফোর্থ ইয়ারে ছিল স্যার। এটা ছিল, ঠিক আছে। আচ্ছা এখন দেখো যে ডোজটা কি আর রেসপন্সটা কি। ডোজ হচ্ছে তোমার কতটুকু পরিমাণে মানে খাচ্ছ, যেমন অ্যামাউন্ট অফ এ টক্সিকেন্ট এক্সপোজড পার বডি ওয়েট অফ অ্যান অর্গানিজম, সেটা হচ্ছে ডোজ। আর রেসপন্সটা কি? ইফেক্ট অফ এক্সপোজার, ঠিক আছে। তার মানে তোমার পার বডি ওয়েটে কতটুকু ডোজ। দেখো ওই যে বিভিন্ন ধরনের ইয়েতে দেখো আর কি, ওই যে বাচ্চা কাচ্চাদের সিরাপ থাকে না, ওই যে যেমন নাপা সিরাপ আছে, ওর গায়ে তুমি লেখা দেখবা যে কোন ডোজ কতটুকু। ওইটা কিন্তু ওইভাবে লেখা নাই যে হচ্ছে কি পরিমাণে খাওয়াবে, ওখানে লেখা আছে যে বাচ্চার বডি ওয়েট কত, এত থেকে এত ওয়েট পর্যন্ত ডোজ হচ্ছে এতটুকু, এত থেকে এত ডোজ হচ্ছে এতটুকু। তার মানে ডোজটা কি? একটা টক্সিকেন্ট বা যেটা তুমি বা কোনো একটা মানে হচ্ছে তোমার তোমার পার বডি ওয়েটে কি মানে অর্গানিজমের কি পরিমাণে ইনটেক করতেছে, সেটা ডোজ। আর রেসপন্সটা কি? ইফেক্ট অফ এক্সপোজার, ঠিক আছে। সেই এক্সপোজারের ফলে যে টক্সিক ইফেক্টটা কি সেটাই হচ্ছে রেসপন্স। এখন এক্সপোজারটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে সাবলেথাল, একটা লেথাল। লেথালটা কি? লেথাল হচ্ছে যে রেসপন্সটা মানে আলটিমেট রেসপন্সটা হচ্ছে ডেথ, কথা বুঝলা, সেটা হচ্ছে লেথাল। আর তার আগের স্টেজটা হচ্ছে সাবলেথাল।
যেমন দেখো এই যে ধরো একটা টক্সিকের একটা ডোজ আছে, এটা লগে এক্সপ্রেস করছে আর কি লেফট এক্স ওয়াই এক্স অ্যাক্সিসটা, আর লেফট অ্যাক্সিস কি পার্সেন্টেজ অফ ডেথ। ধরো 100টা, ধরো 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 এক্সপেরিমেন্টাল অর্গানিজম আছে 100টা, ধরো কীট পতঙ্গের উপরে ধরো এক্সপেরিমেন্ট চালাচ্ছে, ধরো ধরো যে কোনো একটা ধরো পেস্টিসাইডস, কথা বুঝলা, পেস্ট কন্ট্রোলের জন্য বিভিন্ন ডোজে দিয়ে দেখছে কি, দেখো যে প্রথমের দিকে এই ডোজ পর্যন্ত কোনো ইফেক্টই নাই, একটা নির্দিষ্ট ডোজ পর্যন্ত ধর এই পর্যন্ত কোনো ইফেক্টই নাই। তারপরে কি এই পর্যন্ত কি শার্পলি দেখো এক্সপোনেনশিয়ালি এটা বাড়ছে, বুঝলা, এবং তারপরে যতই ডোজ দাও এই 100%-এর উপরে তো আর মারা যাবে না, কথা বুঝলা। তার মানে এর ওপরের যে ডোজটা এটা আমাদের দরকার নাই, এই পরিমাণে দেওয়াটা আমাদের দরকার নাই, কথা বুঝলা। বা টক্সিক ইফেক্ট শো করবে কখন, এইখান থেকে এই পর্যন্ত, দেখো এই স্কেল থেকে এই স্কেল পর্যন্ত, কথা বুঝলাম। তাহলে একটা টক্সিক সাবস্টেন্সের টক্সিসিটি এক্সপ্রেস কি দিয়ে করা হয়, ধরো LD50 ভ্যালু দিয়ে। LD50 ভ্যালুটা কি, LD50, LD মানে লেথাল, ডি মানে ডোজ, আর 50 মানে যে ডোজে 50% তোমার টার্গেট পপুলেশন, কথা বুঝলা, এ ডাই করবে, ডেথ হবে, কথা বুঝছো, সেটাই হচ্ছে LD50 ভ্যালু। তাহলে এই যে ডোজটা বা এই যে LD50 ভ্যালু শুধুমাত্র কিন্তু ডোজের উপরেই করবে না, ডোজটা হচ্ছে এখানে ভ্যারিয়েবল, আর কনস্ট্যান্ট রাখতে হবে কি, ধরো ধরো পপুলেশনটা কনস্ট্যান্ট। এই জন্য ধরো একই কেমিক্যালসে একই ডোজে যদি দুইটা ভিন্ন ধরনের টার্গেট পপুলেশন হয়, দুই ধরনের এফেক্ট শো করবে, ব্যাকটেরিয়া এক ধরনের রেসপন্স করবে, ঠিক আছে, আবার ধরো অন্য একটা পেস্ট পোকামাকড় এক ধরনের রেসপন্স করবে, ব্যাং এক ধরনের রেসপন্স করবে, মানুষ এক ধরনের রেসপন্স করবে। তার মানে এই ডোজ রেসপন্স রিলেশনশিপ কি কার্ভটা, এটা এই টক্সিসিটির ক্ষেত্রে এটা পাওয়ার জন্য, কথা বুঝলা, এবার এই এক্সপেরিমেন্টটা করার জন্য আদার্স যে ডোজ আর একটা নির্দিষ্ট ফিক্সড পপুলেশনের উপরে করতে হবে। বিভিন্ন ধরনের পপুলেশন যদি হয়, বিভিন্ন ধরনের স্পেসিস যদি হয়, তারা বিভিন্ন ধরনের রেসপন্স শো করবে। আমরা সবগুলো নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করব না, একটা পার্টিকুলার তোমার তোমার একটা পপুলেশনের উপরে এই টেস্টটা করতে হয়, কথা বুঝলাম। এবং এবং ধরো বিভিন্ন ভাবে ডোজ বাড়ায় দেখতে হয়, এবং আদার্স যেমন কনসেন্ট্রেশনটা ডোজটা ঠিক রাখবে, তারপরে তোমার ডিউরেশন এক্সপোজারটা কনস্ট্যান্ট রাখতে হবে, কতক্ষণ ধরে তুমি এক্সপোজ করতেছো, কোন ফ্রিকোয়েন্সি তুমি এক্সপোজ করাচ্ছ সেটা তোমার ফিক্স রাখতে হবে, কথা বুঝলা। ফিক্স রাখলে আলটিমেটলি একটা নির্দিষ্ট টার্গেট পপুলেশনের উপরে ওনলি ডোজটা যদি তুমি ভ্যারি করাও, এখান থেকে তুমি পাবে হচ্ছে LD50 ভ্যালু। তারপর LD50 ভ্যালুটা কি, ডিপেন্ডস অন দ্য টাইপ অফ টক্সিকেন্ট, এক্সপোজার রুট, ঠিক আছে, টাইপস অফ অর্গানিজম এটসেট্রা। তাহলে এটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল এস্টিমেট এই LD50 ভ্যালু, যেখানে তোমার অন অ্যান এভারেজ 50% অফ দ্য টেস্ট অর্গানিজমটা মারা যাবে, সেটা হচ্ছে LD50। তার মানে LD50 কি একটা লেথাল ডোজ, ঠিক আছে, তোমার কত মিলিগ্রাম তুমি ডোজ দিচ্ছ, ঠিক আছে, এই। তাহলে এই সংক্রান্ত আর কোনো কোশ্চেন আছে LD50 ভ্যালু সম্পর্কে, মানে এই ডোজ রেসপন্স রিলেশনশিপ কার্ভ সম্পর্কে? হ্যালো, না স্যার, কোশ্চেন নেই স্যার, বুঝছি স্যার। তাহলে এখান থেকে কি ডোজটা কি তোমাদের জানতে হবে, ইফেক্টটা কি, ইফেক্টটা হচ্ছে যে ইফেক্টটা ওই তোমার এক্সপোজারের ফলে সেটা হচ্ছে ইফেক্টটা হচ্ছে তোমার লেথালও হতে পারে, সাবলেথালও হতে পারে। আর LD50 ভ্যালু কি, এটা হচ্ছে লেথাল ডোজ 50, তার মানে যে ডোজে 50% অফ টার্গেট পপুলেশন ডাই করবে সেটা হচ্ছে লেথাল ডোজ। এবং এই লেথাল ডোজটা ভ্যারি করবে, ঠিক আছে, যদি তুমি পপুলেশন চেঞ্জ করে দাও টার্গেট পপুলেশন, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে, রুট অফ এক্সপোজার যদি চেঞ্জ করো, ঠিক আছে, তারপরে তোমার ডিউরেশন অফ এক্সপোজার যদি তুমি চেঞ্জ করে ফেলো, তাহলে LD50 ভ্যালু চেঞ্জ হবে। তার মানে LD50 ভ্যালুর ক্ষেত্রে বলার ক্ষেত্রে তোমাকে বলতে হবে যে এই টার্গেট পপুলেশনের উপরে লেথাল ডোজ এই কেমিক্যালস এর এইটা, এটা এতক্ষণ ধরে করা হয়েছে, কথা বুঝলা, আর হচ্ছে এই, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো দুইটা সাবস্টেন্স আছে, শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। দুইটা সাবস্টেন্স আছে, দুইটা কেমিক্যালস আছে, একটার LD50 ভ্যালু বেশি, একটার LD50 ভ্যালু কম, which one will be more toxic? স্যার যার স্যার ভ্যালু স্যার বেশি, যে বেশি পিপল মারতে পারতেছে স্যার। নো,
সেটা টক্সিক হবে না। এখানে কিন্তু বলা হচ্ছে যে 50%, এই 50 দিয়ে কিন্তু ডোজ বোঝাচ্ছে না, পরিমাণটা 50 দিয়ে বোঝাচ্ছে 50% পপুলেশন মারা যাবে। কথা বুঝলা? তাহলে যে ডোজে দেখো দেখো দুইটা কেমিক্যালস আছে, একটা 5 গ্রাম, হ্যালো, ধরো আমি ড্র করে বলতেছি, ধরো ধরো দুইটা কেমিক্যালস আছে, একটা হচ্ছে এ, কথা বুঝলা, একটা হচ্ছে কি বি, একটা কেমিক্যালস এ, একটা হচ্ছে বি। এর ধরো যে ডোজটা, এটা ধরো 5, এর যে ডোজটা এটা ধরো 10, বুঝলা? এখন এই ডোজে 50% মারা যাচ্ছে, আর বি এর ক্ষেত্রে 10 মিলিগ্রামে ধরো 50% মারা যাচ্ছে, তাহলে টক্সিক কোনটা হবে? তাহলে তো স্যার হচ্ছে LD25 যেটা আছে তাহলে সেটাই স্যার। আরে বেটা 25 কই পাইলা তুমি? তো স্যার আপনি যেটা লেখা আছে স্লাইডে এটা বলুন। 5 এর ক্ষেত্রে স্যার এ হচ্ছে বেশি টক্সিক হবে। রাইট, এর বেশি টক্সিক হবে, তার কারণ এর কম ডোজেই 50% টেস্ট পপুলেশন মারা যাচ্ছে, আর বি এর ক্ষেত্রে বেশি ডোজ লাগতেছে। আমার কথা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা আচ্ছা, ধরো দুইটা কেমিক্যালস আছে, বুঝলা, এ আর বি, বা দুইটা টক্সিক সাবস্টেন্স আছে এ আর বি, বুঝলা? এখন সরি, দুইটা টক্সিক, দুইটা কেমিক্যাল, সরি, আচ্ছা, এখানে আমি LD50 ভ্যালু আছে, কথা বুঝলা? দাঁড়াও আমি কোশ্চেনটা কিভাবে করব। আচ্ছা, LD25 কি বলতো? LD25 যদি বলি কি বুঝবা? স্যার যেই ডোজে হচ্ছে 25% টেক্সট আমাদের টেস্ট যে হচ্ছে স্যার 25% পপুলেশন মারা যাবে। হ্যাঁ হ্যাঁ, 25% পপুলেশন মারা যাবে, সেটা হচ্ছে LD25। LD75 কি, যেখানে 75% পপুলেশন মারা যাবে, কথা বুঝলা? তাহলে LD50 ভ্যালু দিয়ে আমরা কি করতে পারি? LD50 ভ্যালু দিয়ে আমরা করতে পারি কি, দুইটা টক্সিক সাবস্টেন্সের টক্সিসিটি কম্পেয়ার করতে পারি। একটা পার্টিকুলার ধরো অর্গানিজমের ক্ষেত্রে LD50 ভ্যালু দিয়ে আমরা দুইটা স্পেসিস আছে, দুইটা কেমিক্যালস আছে, দুইটা কেমিক্যালসের আমরা টক্সিসিটি আমরা কম্পেয়ার করতে পারি। কথা বুঝছো? তাহলে স্যার আমার একটা প্রশ্ন স্যার, বলো। এখানে স্যার 25% পপুলেশন মারা যাচ্ছে, আর এখানে স্যার 50% পপুলেশন মারা যাচ্ছে, তাহলে কি স্যার LD50 স্যার টক্সিসিটি বেশি হওয়া উচিত না স্যার? আমি তো স্যার মাথায় ঢুকতেছে না স্যার এটা আমার। আমি বলতেছি যে ধরো এই LD50 দিয়ে বলা লেথাল ডোজ 50, যেখানে 50% টেস্ট পপুলেশন মারা যাবে। LD25 হচ্ছে যেখানে 25% মারা যাবে। LD75 হচ্ছে 75% মারা যাবে। জি স্যার। কথা বুঝলা? এই এখন আমি যদি বলি দুইটা সাবস্টেন্স আছে, কথা বুঝলা, দুইটা সাবস্টেন্স আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে কি বি। বসো 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 বসো, আমি শেষ করে দিচ্ছি তোমার। আচ্ছা, দুইটা ধরো কেমিক্যালস আছে বা টক্সিক সাবস্টেন্স আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এর হচ্ছে দেখো আমি যদি বলি LD50 ভ্যালু, বুঝলা? আচ্ছা, আর এর আমার নিজেরই তো কাজ লেগে গেল। আচ্ছা ঠিক আছে, পরে ডিসকাস করবো আমি, কথা বুঝলা? হ্যালো, জি স্যার। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম, যে প্রশ্নটা ঘোরায় বলতে চাচ্ছিলাম, সেটা আর হলো না। আচ্ছা, এখন জেনোবায়োটিক আর এন্ডোজেনাস সাবস্টেন্সটা কি? স্যার আজকে স্যার এই অবধি থাকুক স্যার। এটুকু শেষ করে দিই। জেনোবায়োটিক সাবস্টেন্স হচ্ছে ফরেন টু লিভিং সিস্টেম, যেটা বডির মধ্যে থাকে না, যেটা বাইরে থেকে আসে, কথা বুঝলা?
বাইরে থেকে এক্সপোজ হয় সেটা হচ্ছে জেনোবায়োটিক সাবস্টেন্স, যেমন ধরো আর্সেনিক পলিউশন বা হেভি মেটাল যদি আমাদের বডির মধ্যে আসে, জেনোবায়োটিক, এদেরকে আমরা জেনোবায়োটিক সাবস্টেন্স বলি। আর এন্ডোজেনাস সাবস্টেন্স কি, যেটা ন্যাচারালি বডির মধ্যেই তৈরি হয়, ফর এক্সাম্পল হরমোন, কথা বুঝলা, সেটা হচ্ছে এন্ডোজেনাস সাবস্টেন্স। তাহলে এই পর্যন্তই থাক আজকে। জি স্যার। আচ্ছা, নেক্সট ক্লাসটা তোমাদের তো এখন মনে হয় 2টা কোর্স শেষ হয়ে গেছে, তাই না? জি স্যার। 2টা ক্লাস শেষ হয়ে গেছে। নেক্সট ক্লাসটা আগামীকাল আমি নিতে পারবো না, এটা মঙ্গলবার আছে, মঙ্গলবারই হবে আর কি টাইম, জি স্যার। এবং মঙ্গলবারে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। আর এখান থেকে ওই যে কি বলে হ্যাজার্ডাস ওয়েস্ট থেকে আমি একটা অ্যাসাইনমেন্ট তোমাদের দিয়ে দিব। ভালো থাকো তোমরা। জি স্যার। ঠিক আছে, হ্যাঁ। আসসালামু আলাইকুম।